একটা যুদ্ধ 6 মাস ধরে চলছে, অথচ কোনো পক্ষই বলতে পারছে না এর শেষ কোথায়। ফেব্রুয়ারির শেষে শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত অন্তত 4 বার যুদ্ধবিরতির চেষ্টা হয়েছে, প্রতিবারিতে ভেঙে গেছে দিন কয়েকের মধ্যে। আর এই ভাঙা গড়ার মাঝখানে দাঁড়িয়ে আছে একটা দেশ, যে নিজেই যুদ্ধের কোনো পক্ষ নয়, অথচ তার উপর নির্ভর করছে পুরো অঞ্চলের ভবিষ্যৎ। দেশটার নাম পাকিস্তান। প্রশ্নটা হলো যে মধ্যস্থতা বারবার ব্যর্থ হচ্ছে, তা কি আদৌ কাজ করছে, নাকি ওয়াশিংটন আর তেহরানের মধ্যে বিশ্বাসের যে দেয়াল, তা আসলে কোনো মধ্যস্থকারীর সাধ্যের বাইরে। এপ্রিলে ইসলামাবাদে বসেছিল কয়েক দশকের মধ্যে প্রথম সরাসরি আমেরিকা ইরান আলোচনা। তার ফসল হিসেবে জুন মাসে সই হয় ইসলামাবাদ মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, সংক্ষেপে MOU। সই করে 3 জন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান আর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাগজে কলমে এটা ছিল শান্তির একটি কাঠামো। বাস্তবে এই MOU টিকলো মাত্র 1 মাস। তার আগে এপ্রিলে যুদ্ধবিরতিও ভেঙেছিল কয়েকদিনের মাথায়। আর তার জেরে আমেরিকা ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরগুলোতে নৌ অবরোধ বসিয়ে দেয়। জুলাই মাসের প্রতি সপ্তাহের ব্রিফিং এ পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলে গেছেন একই কথা, এই MOU একমাত্র শান্তির কাঠামো। কিন্তু বাস্তবতা হলো যে যুদ্ধবিরতি এই চুক্তির উপর দাঁড়িয়ে থাকার কথা ছিল, তা ভেঙেছে বারবার। তারপর আগস্ট সোমবার রাতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় তাদের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার সরাসরি ফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে, আমন্ত্রণ জানিয়েছেন যত দ্রুত সম্ভব ইসলামাবাদে আসার জন্য। একই সঙ্গে পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারও আমন্ত্রণ পাঠিয়েছেন ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাগের গালিবাফকে। কিন্তু এই কূটনীতিক তৎপরতার পেছনে লুকিয়ে আছে একটি তিক্ততা। ঠিক একই সময় আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্প তেহরানের নেতৃত্বকে অভিযুক্ত করেন প্রতারণার। তার ভাষায়, তেহরান একদিকে আলোচনার জন্য কার্যত মিনতি করছে, অন্যদিকে প্রকাশ্যে দাবি করছে যে কোনো আলোচনাই হচ্ছে না। সাংবাদিকদের সামনে ট্রাম্প আরো কঠোর হন। তিনি বলেন, এটাই ইরানের শেষ সুযোগ, হয় একটা ভালো দলিলে সই করো, নয়তো ধ্বংস মেনে নাও। তার ভাষায় বিকল্প দুটি, একটা চুক্তি অথবা সম্পূর্ণ আত্মসমর্পণ। আর ঠিক তার উল্টো দিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল ভাগাই দাবি করেন, আমেরিকার সঙ্গে কোনো আলোচনাই চলছে না, যা চলছে তা শুধু ওমানের সঙ্গে প্রযুক্তিগত আলোচনা, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া নিয়ে। এই প্রণালী দিয়ে শান্তির সময় বিশ্বের প্রায় 1/5 তেল সরবরাহ চলাচল করত। দুই পক্ষের বক্তব্য একেবারে বিপরীত পেরুতে। অথচ ভাগাই নিজে স্বীকার করেন, পাকিস্তান এখনো মধ্যস্থকারীর ভূমিকা আছে আর কাতারও প্রয়োজনে সহায়তা দিতে প্রস্তুত। কিন্তু প্রশ্ন হলো, এই বারবার ব্যর্থতার দায় কার? জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেহরান কামরাওয়া বলছেন, দোষটা পাকিস্তানের নয়। তার মতে, আমেরিকার কোনো স্পষ্ট লক্ষ্য নেই কোনো প্রস্থান কৌশল, বারবার লক্ষ্য বদলে যাচ্ছে। অন্যদিকে ইরান হরমুজ প্রণালীর উপর প্রভাব ধরে রাখতে চায়, কিন্তু সেটা সম্ভব শুধু ওমান আর উপসাগরীয় দেশগুলোর সঙ্গে বোঝাপড়া করেই। পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত আসিফ দুররানি বলেছেন, এই মেমোরেন্ডাম মৃত নয়, এটা এখনো একটা ভিত্তি দলিল। পাকিস্তান যা করার ছিল তার সততার সঙ্গে করেছে। কিন্তু জার্মান মার্শাল ফান্ডের গ্রেস ভেরম্যানবোল বলছেন, গভীরতম একটা সমস্যা আছে। বারবার সংঘাত ফিরে আসায় দীর্ঘমেয়াদী বিশ্বাস তৈরির জায়গাটাই ক্ষয়ে গেছে। আর তেহরান ভিত্তিক বিশ্লেষক সাইয়েদ মুজতবা জালালজাদে দিচ্ছেন আরো কঠিন এক রায়। পাকিস্তান এখন আর সমাধানকারী মধ্যস্থকারী নয়, বরং শুধু একজন সহায়ক, যার কাজ শুধু দুপক্ষের মধ্যে যোগাযোগ রাখা। আর পাকিস্তান যদি নিজের সাধ্যের চেয়ে বেশি প্রতিশ্রুতি দিতে থাকে, তাহলে দীর্ঘমেয়াদে তার সুনামও হয়ে যাবে। আর পাকিস্তান একা নয় খেলায়, ইরান আর ওমান নিজেদের মধ্যে আলাদাভাবে আলোচনা চালাচ্ছে হরমুজ প্রণালী পুনরায় খোলার প্রশ্নে। এটা একটা সম্পূর্ণ ভিন্ন ট্র্যাক, যেখানে প্রশ্ন প্রযুক্তিগত, শিপিং রুট, মাইন অপসারণ, খরচ। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এমনকি প্রকাশ্যে সতর্ক করেছেন, ইরানকে যদি এই জলপথের উপর কার্যত নিয়ন্ত্রণ দেওয়া হয়, তা হবে এক বিপজ্জনক নজির, যা অন্য জায়গাতেও পুনরাবৃত্তি হতে পারে। কিন্তু বিশ্লেষকদের মতে, পাকিস্তানের আসল চ্যালেঞ্জটা কৌশলগত নয়, কাঠামোগত। পাকিস্তান আলোচনার টেবিল তৈরি করতে পারে, বিবৃতি দিতে পারে, চুক্তি করাতে পারে, কিন্তু ওয়াশিংটন আর তেহরানকে সেই চুক্তি মেনে চলতে বাধ্য করতে পারে না। জালালজাদের মতে, ট্রাম্পের ক্রমবর্ধমান কঠোর ভাষা একটা হিসেবি কৌশল, জরুরি অবস্থা তৈরি করা, ইরানের উপর চাপ বাড়ানো, অথচ নিজের সিদ্ধান্তের সময় নিজের হাতেই রাখা। কিন্তু কামরাওয়া এ বিষয়ে আবার একমত নন। তার চোখে এটা কোনো কৌশল নয়, এটা কৌশলের অনুপস্থিতি। ট্রাম্পের অবিশ্বাস্যতাই তার শক্তির উৎস বলে তিনি মনে করেন। কিন্তু হোয়াইট হাউসের সুসংগত কোনো পরিকল্পনা না থাকাটাই সেই অস্থিরতাকে আরো বাড়িয়ে দিচ্ছে। ভেরম্যানবোলের মতে, এই অসঙ্গতির শিকড় আসলে আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতে। ট্রাম্প মাসের পর মাস সামরিক হুমকি আর কূটনীতি, দুই পথে একসঙ্গে হাঁটছেন, অথচ কোনোটাতেই সুনির্দিষ্ট সাফল্য নেই। যুদ্ধ যুক্তরাষ্ট্রে জনপ্রিয় নয়, অর্থনৈতিক খরচও প্রশাসনের জন্য সহজ নয়। পাকিস্তান ফোন করছে, দরজা খুলে রাখছে, বিবৃতি দিচ্ছে, কিন্তু ওয়াশিংটন আর তেহরান কেউই থামছে না। প্রশ্নটা থেকেই যাচ্ছে,
মধ্যস্থতা যখন বারবার ব্যর্থ হয় তখন কি সেটা মধ্যস্থকারীর ব্যর্থতা? প্রণানের জলে এখনো ভাসছে তেলের ট্যাঙ্কার, আর সেই জলের উপর দিয়ে ভেসে যাচ্ছে একটার পর একটা ভাঙা প্রতিশ্রুতি।